আমি আগে বলতাম যে শেখ হাসিনা দিনে দুইটা সত্য কথা বলে। একটা হলো রাত্রে বেলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা, আর সকালবেলা উঠে বলে দরজাটা খোল। ইউনূস সাহেব আস্তে আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে উনি সেদিকে যাচ্ছেন কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছে বিবিসি বাংলায়। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি এখন খুব ভালো আছে। তো আপনি ডক্টর ইউনূসের এই যে মন্তব্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আসলে? আমি আগে বলতাম যে শেখ হাসিনা দিনে দুইটা সত্য কথা বলে। একটা হলো রাত্রে বেলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা, আর সকালবেলা উঠে বলে দরজাটা খোল। ইউনূস সাহেব আস্তে আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে উনি সেদিকে যাচ্ছেন কিনা। উনার সরকার তো অলরেডি চলে গিয়েছে, ইটস এ ডেড গভর্নমেন্ট। ইউনূস সাহেবের যে সরকারটা অন্তরীণ ইন্টারিম গভর্নমেন্ট, যেটা ইটস এ ডেড গভর্নমেন্ট। হ্যাঁ, এইটার যারা উপদেষ্টা মন্ডলী বা মন্ত্রী মন্ডলী, তারা এটাকে নিয়ে একটু এনজয় করেন, মজা করেন, সুন্দর পোশাক পরেন। যে নারীরা আছেন, ভদ্র মহিলারা, তারা সুন্দর শাড়ি পরেন আর একটু ঘোরাফেরা করেন। উনাদের একটা ভিন্ন একটা এজেন্ডা আছে, যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা। ওনারা ওইটা নিয়ে ব্যস্ত আছেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, এটা গত পরশুদিন বোঝা গেছে। এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন, এই দেশে যা হচ্ছে এটা অকল্পনীয়, এটা কোনোদিন আগে ছিল না। বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় সবটা সময়ে আমি দেখছি 57 সন থেকে 58 সন থেকে 1958 সন থেকে আমি দেখছি। এই প্রায় 65-66 বছর যাবত আমি বুঝে কথা বলতে পারি। কিন্তু এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি, যে বিপদে পড়লে কার কাছে যাব, কোথায় যাব, মানুষ কল্পনাই করতে পারে না যে কোথায় যাব, কে আমাকে রক্ষা করতে পারবে। আইন বন্দী হয়ে গেছে প্রশাসনের কাছে। আইন শৃঙ্খলা বাহিনী মোরালি তারা শেষ হয়ে গেছে। আর রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় দেশে এখন আর কিছু নাই। ইউনূস সাহেব যে সাক্ষাৎকারটা দিয়েছে, আমি মনে করি উনার বোধহয় যদি মরাল কিছু থেকে থাকে, তাইলে এখন আর সরকারের থাকার তার কোনো মরাল রাইট নেই। উনার পদত্যাগ করাই উচিত। উনি বলা উচিত, এনাফ ইজ এনাফ, আই এম টু গো, প্লিজ পার্ডন মি, আমি চলে যেতে চাই। এবং সম্মান নিয়ে উনার চলে যাওয়া উচিত। আমি আগে বলতাম যে উনি একটা নির্বাচন দিয়ে, জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক, মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে। এখন বলি এই সময় পর্যন্ত উনি যেতে পারবেন না বলে আমার মনে হয়। আচ্ছা, আপনি যদি মনে করেন যে উনি ধীরে ধীরে নিজেকে অপমানিত করার দিকে যাচ্ছেন, যদি এটা হয় তাহলে বুঝতে হবে এদেশের মানুষের আস্থা ওনার উপর নাই, এই জন্য আস্থা ধীরে ধীরে কমছে, এই জন্য ওনাকে চলে যেতে হবে। কিন্তু উনি নিজেও তো বুঝছেন না। উনি কালকের ইন্টারভিউ বলেছেন যে দেশের মানুষের নাকি বিপুল আস্থা ওনার সরকারের উপর আছে। এই কথাটা তাহলে কি? দেশের মানুষের বিপুল আস্থা আছে এটা উনি টের পাচ্ছেন, কিন্তু আপনি টের পাচ্ছেন না, এর কারণটা কি আসলে? এই প্রশ্ন, আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দেব ইউনূস সাহেবকে উদ্দেশ্য করিয়া। টাইম উইল কাম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম। ওনার এই কথাটার উত্তর দিবে, উনি বুঝতে পারবেন কোথায় চলে গেছেন বাংলাদেশে। এই জিনিসটা উনি বুঝতে পারবেন। উনি আর এখন কেউ না বাংলাদেশে। উনি একটা ষড়যন্ত্র এবং তার ছককে উনি জানতে অথবা অজান্তে উনি সাহায্য করছেন। দেশ সেই দিকেই যাচ্ছে। উনার গলা দিয়ে সব কথা বের হয়, কিন্তু ভালো কথা যেটা, সেই কথাটা বের হয় না। ভালো কথাটা হলো এদেশে বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের 18 কোটি মানুষ, 12.5 কোটি ভোটার। তারাই হলো দেশের মালিক। তারা সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে
কারা এই দেশকে লিড করবে এবং এটা কবে কখন একটা রোড ম্যাপ ওনার ঘোষণা করা উচিত। উনি কালকেও গলা টিপা দিয়ে বললেন সম্ভবত ডিসেম্বরের দিকে ইলেকশন হবে। আর একজন ভদ্র মহিলা যাকে আমার দেখলেই মনে হয় আল্লাহ তুমি মাফ করো আমাকে, এই শ্রেণীর ভদ্র মহিলারা বাংলাদেশের মন্ত্রী হবে এটার জন্য যুদ্ধ করছিলাম, এটা দেখলে আমার আত্মগ্লানি হয়। উনি আজকে খুব হাসতে হাসতে, উনি খুব একদম মানে এটা মনে হইলো পৃথিবীতে উনি সবচেয়ে মহাস্বর্গে আছেন, ফুলের বাগানে। উনাকে ফুল পরি মনে হইলো আমার। উনি আজকে যে সাক্ষাৎকারটা দিলেন এবং উনার সমানে সমানে বৈশা, উনার পাশে সমানে সমানে বৈশা একজন চাকরিজীবী চাকর ইউনূস সাহেবের যিনি পিআরও, একদম সমান সমান চেয়ারে বৈশা সাক্ষাৎকারটা উনি দিলেন, তাকে সমানে সমানে বসাইলেন। মনে হইলো ওই ইউনূস সাহেব। এগুলো একটা জাতির জন্য লজ্জাকর ব্যাপার। উনি বললেন না না, উনি তো বলছে ডিসেম্বর থেকে 26 জুনের মধ্যে ইলেকশন দিয়ে দেবে, এটা আবার জুন যাইতেছে। আবার উনি নিজে আজকে বলছেন কথাটা, আমি শুনছি, বলছে উনি তো ডিসেম্বরকে বাদ দেন নাই, তবে জুনের মধ্যে হয়ে যাবে। শুনেন, এইসব কথা শুনলে এমন মনে হয় যে এই দেশে যদি বয়স থাকতো, আমার যদি বয়স থাকতো, আমার সেই আজ থেকে 53 বছর আগে মুক্তিযুদ্ধের কথাটা মনে হয়, আমি বোধহয় সেই রকম হইতাম। এবং এই দেশে আমার বয়স না থাকলেও যাদের বয়স আছে তারা যদি দেশকে বাঁচাইতে চায়, বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চায়, দেশের ছাত্র যুবকেরা তরুণেরা, তাইলে এই সব এই যে ফুলপরীরা যে কথা বলে হেসে হেসে বাংলাদেশ নিয়ে যে ঠাট্টা মশকরা করতেছে, যাদের বাবারা দাদারা এই দেশ চায় নাই, তারা আলবদর রাজাকার দালাল ছিল, ওদের সন্তানেরা ওখানে বৈশা বৈশা ফুলপরীর মতো ফুল বাগানে বৈশা বৈশা সুন্দর সুন্দর স্টেটমেন্ট করতেছে, এদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। এটা খুব লজ্জার কথা যে ডিসেম্বর না, আগামী জুন, আরো 6 মাস। আচ্ছা, একটা কথা মানে মানুষকে তারা কিছুই মনে করতেছে না। আমি এই কথাই বলতে চাচ্ছি যে একটা দেশে যখন একটা নির্বাচিত সরকার নেই, সেই সরকারের দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া। তাহলে নির্বাচনটা কবে হবে এটা কে নির্ধারণ করবে? এই দেশের জনগণ, নাকি যারা অনির্বাচিত ভাবে নির্বাচন দেওয়ার দায়িত্ব নিয়ে বসেছে তারা? নির্বাচনটা কার ইচ্ছা অনুযায়ী, কার আকাঙ্ক্ষাকে প্রাধান্য পাবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে? বাংলাদেশ একটা সাংঘাতিক জটিল অবস্থার মধ্যে পড়ছে। আপনি মাসুদ ভাই অনেকগুলা টকশো করেন, ইন্টারভিউ করেন, আপনি কথা বলেন সাহসিকতার সঙ্গে, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। বাংলাদেশ একটা সাংঘাতিক, এমন একদল লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষাটা হলো মিথ্যা কথা বলা। এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাজি কথা, টাউটের মতো রাজনৈতিক টাউট বাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে, এদের হাতে দেশ। এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের।